ঝন্টু ওরফে কল্যাণ বড় হতে থাকলো মণিশঙ্কর চৌধুরীর বাড়িতে। আর বড় ছেলে দীপক দীপক লেখাপড়া শিখল, কিন্তু চাকরি তার অদৃষ্টে জুটল না। একে একে কালের গর্ভে বিলীন হয়ে গেল 25টা বছর। আসুন এর পরের কাহিনী। আজ থেকে 22 বছর পরে 22 বছর পরে 22 বছর পরে না রে সোমনাথ, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে। তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পঙ্গু নই, বিয়ে পাশ করেছি, তবু কেন আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে পড়ে পড়ে ভাগ্যের হাতে মার খাচ্ছি বলতে পারিস? সরকারি ডাক কিনলে হয়তো আমার ভাগ্যে নেই, তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না। আমার চোখের সামনে চাকরির দরজাগুলো সবজন্য আপনি হতে বন্ধ হয়ে যায়। চেষ্টা করে দেখ। শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ। অচয় উঁচু তলার মানুষরা প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণ রস। ধনী হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে। অথচ কেউ তাদের মুখে ঠুকে দিচ্ছে না, কেউ তাদের ধিক্কার দিচ্ছে না। তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু তুই জানিস না রে সোমনাথ, কি দুর্বিষহ জীবন যন্ত্রণায় প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। আমার বাবা অসুস্থ, ঘরে আমার বিবাহযোগ্য একটা ছোট্ট বোন। আমার মা বিড়ি বেঁধে কোনো মতো উপোসের হাত বাঁচিয়ে যাচ্ছে। আমার মা যখন আমার চোখের সামনে ভাতের থালা ধরে দেয়, চোখ ফেটে আমার জল আসে রে সোমনাথ। আজ মধ্যবিত্তের প্রায় প্রতিটা ঘরে এই দুর্দশার ছবি আমার ধরে ধীরে ধীরে তৈরি যাচ্ছে রে। মাঝে মাঝে একটা দানব আক্রোশ এসে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের গ্রেপ্তার করে প্রচন্ড ভাবে একটা নাড়া দিই। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে খিদের জ্বালা মেটাই। ইচ্ছে হয় দাবানল হয়ে চলে উঠে এই 20 শতাব্দীর শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দিই, তোমাদের অবহেলা মানুষ মুখ বুঝে সহ্য করবে না। আবার ভাবি আমার বাবা দুঃখ পাবে, আমার মায়ের চোখে ভরে উঠবে বেদনার অশ্রু। আমার মা তোমাকে মানুষ করতে অনেক কষ্ট করেছে রে সোমনাথ, কিন্তু বিনিময়ে আমি আমার মাকে কি দিতে পেরেছি বল? কিচ্ছু না। রমার সম্বন্ধে কিন্তু চিন্তা করলে দিব। রমা? হ্যাঁ, রমাকে তুই ভালোবাসিস, তোদের ভালোবাসা ভালো বাসা ভালো বাসা ভালোবাসা মরে গেছে সোমনাথ। বেকারত্ব নাবহকে জগদ্দল পাথরটা নিচে চাপা পড়ে গেছে। স্নেহ, প্রেম, প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা, এই পেট নামক রাক্ষসটা তারুণ্যকে গলা টিপে খুন করেছে। আমি বুঝি, কারণ আমিও বর্তমানে বেকার। এই যে মশাই দীপক বাবু ইয়ে হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। যার এখন বিরক্ত করবেন না, সব ভাড়াটা এখন পাবেন না, পরে আসবেন। লেখাটা চুকে যায়। আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে পরকালের ভাবনা তো ভাবতেই পারছি না, অথচ মনে করুন কি অনিত্য এই সংসার। কোন মুহূর্তে যে প্রাণ পাখিটা উড়ে যাবে। আপনাদের মতো কসাইয়ের প্রাণ পাখি এত সহজে উড়ে যাবে না। কি বললেন মশাই? আমি কসাই? ভুল বললাম, কসাই নয়। আপনারা হচ্ছেন রাঘব বল। ওই বিরাট মুখটা হা করে আছেন এই দরিদ্র নামক চুনোপুটিগুলোকে গেলবার জন্য। এত খেয়েও খাই আপনাদের মিটছে না, আরো চাই, আরো চাই। চাওয়ার আর শেষ নেই, নিবৃত্তি নেই সেই রাক্ষসে খিদে। আচ্ছা রঞ্জন মশাই, শহর তৈরি 8 বাই 10 ঘরের বেড়া 30 টাকা হয়, ঘরের মধ্যে কিন্তু ভারী ভারী বেশি। কি মুশকিল, কি মুশকিল। ওসব কথা আমাকে বলছেন কেন? মন্ত্রীদের বলুন। মন্ত্রীদের বলবো? নিশ্চয়। 6 আনার তেল 16 টাকা, 4 আনার ডাল 10 টাকা, তাও তো খাঁটি বাবার উপায় নেই। ভেজাল ভেজালে ভেজালে একেবারে দেশটা ছয়ে লাভ হয়ে গেছে। খাঁটি পাবে কি করে মানুষ? ধর্মবাদরা যে সমাজের শিরোমণি, সেই সমাজে কি সারা মানুষ বাস করতে পারে? এই আপনাদের মতো মহাপুরুষরা যতদিন এই সমাজটাকে নিয়ন্ত্রণ করবে, আপনি বা
থেকে কিন্তু খুব চেটান্ন কথা বলছেন। আপনার না পোষায় আপনি ঘর ছেড়ে দিন, আমি অন্য ভাড়াটে বসাবো। ঘর তো ছাড়বোই না, ভাড়াও দেবো না, আপনার যা খুশি করতে পারেন। আমিও দেখতে চাই আপনি কি করে আমাকে এই বাড়ি থেকে উচ্ছেদ করেন। আর ছাড়বেন না? না। ছাড়বেন না? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখতে চাই যে কি করে আপনি এখানে জোর করে থাকে। মস্তানি না, মস্তানি মস্তানি করবেন অন্য লোকের সঙ্গে। পুলিশ ডেকে এমন পেদানি দেবো না, একেবারে আম রক্ত বেরিয়ে যাবে। এই যে বেশি তল পাবেন না, মাথা কিন্তু গরম আছে, হাত দুটো কিন্তু সোজা ঘাড়ে উঠে যেতে পারে। আমাকে মারবে তুমি? আমার ঘাড়ে হাত দেবে? এমন কোন শালা নেই যে সাতকড়ি নন্দীর গায়ে হাত দেয়। আমাকে তুমি হেজি বেজি পেয়েছো? বেরিয়ে যান, আমি বলছি আপনি বেরিয়ে যান, নইলে কিন্তু আমি আপনাকে এমন মারবো যে আমার হাতে মার খেতে খেতে আপনি মরেই যাবেন। যান, বেরিয়ে যান। জানো নন্দমশাই কি হবে ওদের তো বাদ প্রসম্মত করে? যাচ্ছি, যাচ্ছি বেরিয়ে। সঞ্জয় সেনকে তোমরা এখনো চেনো না। থানার পুলিশ সুপার তার জামাই, একটু ইশারা করে দিলে না, এ দিয়ে একেবারে বাপের নাম খগেন করে ছেড়ে দেবে। তুমি আর কত বড় বস্তান? বেরো সন্ধ্যা সেরে চামচা। আমাকে মারলে তুমি, আমার গায়ে হাত দিলে। এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, আমি পাস করি নন্দীর বেটাই না, চলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করবে। এর বাইরে দেবো, এর বাইরে দেবো, তবেই আমার নাম সাতকড়ি নন্দী। রাস্তায় বেরোবে না। যত ভাবে এই তো লোকগুলিকে এড়িয়ে চলবো, এদের কোনো কথার জবাব আমি দেবো না, কিন্তু কিন্তু কিছুতেই মাথাটা আমি সবার ঠান্ডা রাখতে পারছি না। একে অভাব অনটন আমাকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে, তার উপর মাথা গরম করছে দীপক। দুঃখ মানুষের চিরদিন থাকে না, আমাদেরও থাকবে না। যত অভাবী আসুক, নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না। না, হতাশা হচ্ছে মৃত্যুরই নামান্তর, মৃত্যুরই নামান্তর। হতাশা, নৈরাশ্য, আত্মগ্লানি মানুষের এমনিতে আসে না রে সোনা। বিয়ে পাশ করেছি আজ 5 বছর, আমার ভাগ্যের অন্তচক্ররা যেন রাক্ষসী মেদিনী গ্রাস করেছে। আমি যেন ত্রিশঙ্কুর মতো ঝুলছি রে সোনা, মহাশূন্যে ঝুলছি। গানটা পেরেছো তুলতে? কি জানি? কি জানি মানে? কাল 10 বার গিয়ে শুনিয়ে দিলাম, হাতে ধরে দেখিয়ে দিলাম, তবু বলছো কি জানি? বুঝতে পারছি না। বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দিবা। গান তোমার দ্বারা হবে না, হতে পারেও না। একটা গাদাকে শেখালেও গাদাটা গাইতে পারতো। পারতো বুঝি? হাসছো? বাবার ভ্রুকুটি, প্রতিবেশীদের বিদ্রুপ উপেক্ষা করেও আমি তোমাকে গান শেখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না। অথচ তুমি আমাকে আমলই দিচ্ছ না। এই যদি তোমার ইচ্ছে ছিল, আমাকে কেন ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছে? আচ্ছা আচ্ছা চন্দনা, আমাকে গান শিখিয়ে আমাকে গায়িকা করে তোমার কি লাভ? কি লাভ তুমি জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য, বেশি রাত করে বাড়িতে ফিরলে নিরম্ব উপবাস, এসব থেকে তো নিষ্কৃতি পাবো। আমার মা তো নেই যে এই হতভাগার জন্য ভাতের থালা কোলে করে বসে থাকবে। তোমার বড় কষ্ট, তাই না? থাক, আমার জন্য আর দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগায় পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই। ভেবেছিলাম তোমাকে গান শিখে আমার মনের অতিরিক্ত বাসনাটা আমি পূর্ণ করবো, কিন্তু কথাই বলে অবাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আমার অবস্থাও ঠিক তাই। থাক, আর অভিমান করতে হবে না, গাইছি শোনো। ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাটার জ্বালা, তুই যাসনে সেখানে রূপের জাহালে জড়ালে তো আসবে দুঃখের পালা, তারি চুল জানে সে জানে ভ্রমরা
প্রত্যাশা করতে পারিনি। সত্যি খুব ভালো লেগেছে আমার। আমার আশা তুমি কানায় কানায় পূর্ণ করে দিয়েছো। একটা একটা কথা বলবো দীপা? বলো। আমি তোমাকে ভালোবাসি দীপা। আমি তোমাকে বিয়ে করতে চাই দীপা। আমার বাবা দরিদ্র, দাদা বেকার, আর মা বেড়ে বেড়ে সংসার চালায়। একবার বদনাম রটে গেলে এই জীবনে আর বিয়ে হবে না। কাল থেকে তুমি আর আসবে না। আমি গান শিখবো না চন্দন দা। কিন্তু আমার বাবা, তোমার বাবার চাহিদার কথা আমি জানি। নগদ 5,000 টাকা না হলে তিনি তার ছেলেকে বিয়ে দেবেন না। 5,000 কেন, 5টা টাকা দেওয়ার মতো সাধ্য আমাদের নেই। কাজে এই অবাস্তব স্বপ্ন আর যেই দেখো, আমি দেখি না চন্দন দা, আমি দেখি না চন্দন দা। দীপা, বাবা আমার বিয়ের যৌতুক চাইছে 5,000 টাকা। এতটুকু মানবিকতা নেই বাবার মধ্যে। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করবো, তাতে লোকে যদি আমাকে কুসন্তান বলে বলুক, তবু মেয়ের বাপের বুকে মই দিয়ে বাবার অর্থনীতির ইন্ধন আমি যোগাবো না, কিছুতেই না। ঐতিহ্যবাহী মৌলিক বাড়ির যাত্রা গানে কমিটির হাত শক্ত করার জন্য সিংহা ইউনিয়নের আমলীগের সভাপতি রথিন বিশ্বাস 1,000 টাকা দিয়ে শরিক হলেন। নিজ গ্রামের বিশিষ্ট ধানের ব্যবসায়ী কি বলছো? বিনোদ বিড়ি নিয়ে টাকা দেয়নি? না বাবা, কেন? বিনোদ নাকি আমাদের কাছে 25টা টাকা পাবে বললে সেই বাবদ কেড়ে নিলাম। এদিকে ঘরে এক মুঠো চাল নেই, একটু বাদে তোর বাবা এসে আমার কাছে খেতে চাইবে। অসুস্থ রুগ্ন মানুষটার সামনে আমি যদি এক মুঠো নুন ভাত তুলে ধরতে না পারি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ রে কোথা? কেঁদো না মা, কেঁদো না। আমি দেখছি কি করে টাকা কেটে নেয় এই বিনোদ হারাম। দীপা, কি হলো মা, পিছু ডাকছো কেন? ঝগড়া বিপদ করে কাজ নেই বাবা। বিনোদ তো সত্যি আমাদের কাছে টাকা পাবে। তাছাড়া আমরা গরিব, অর্থ নেই, সহায় সম্বলহীন। তোর পক্ষ হয়ে কেউ দুটো কথাও পর্যন্ত বলবে না। তার চেয়ে দেখো মা, তোমার নীতি নিয়ে বেঁচে থাকা এই যুগে সম্ভব নয় মা। পায়ে ধরে কাঁদলে কেউ তোমাকে দয়া করবে না। একটা চড় মারলে 10টা লাথি ফিরিয়ে দাও। বুকের রক্ত গন্ডুস করে পান করে খিদের জ্বালা মেটাও। দেখবে দেখবে সবাই তোমাকে সেলাম জানাবে। খোকা, মাগো, ছলে বলে কৌশলে আমাদের যে বাঁচতে হবে মা। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে ছলনা প্রবঞ্চনার যুগ। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি আজ পড়ে পড়ে মার খাচ্ছি। নইলে মাঝে মাঝে আমার ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। মাগো, ও মা, সৎপথে থেকে আমরা কি পেলাম বলতে পারো? শুধু লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা, অবহেলা, অপমান। বড় আশা করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছিলে। তোমার সমস্ত আশা আমি যে ব্যর্থ করে দিলাম মা। আমি যে দীপা, দীপা। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও আজ আমাকে বিক্রি করে দিতে হবে। পেটের সন্তানকে যখন আমি বিক্রি করে দিলাম, ওই থালার মায়া করে কি হবে? ঠাকুর, যতই তুমি আমাকে দুঃখ দাও না কেন ঠাকুর, আমি সর্বাংশা ধারিত্রীর মতো আমি সব কিছু নীরবে সয়ে যাব। আমিও দেখতে চাই এই দুঃখের শেষ কোথায়, শেষ কোথায়, শেষ কোথায়। আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে যাব না। শহরে বাড়ি ভাড়া করে আমাকে নিয়ে যাবে। ওই যে পাড়াগাঁয়ে থাকা আবার পোষাবে না। কারো জন্য বলে বসো না তুমি আমার অবাধ্য হচ্ছ। তুমি গ্রামের বাড়িতে না গেলে বাবা খুবই দুঃখ পাবেন শেলি। এক দেখো, তাই বলে ওই যে পাড়াগাঁয়ে পৌঁছে বড় আমার পক্ষে সম্ভব নয়। বর্ষাকালে গ্রামে জলকাতায় নরক সৃষ্টি হয়। তাছাড়া মশা, মাছি, ম্যালেরিয়া সে এক অসহ্য ব্যাপার। আমি সেখানে দুদিনও তিষ্ঠ হতে পারবো না। পল্লী গ্রামকে তুমি ঘৃণা করছো শেলি, অথচ তোমার জন্ম কিন্তু এই পল্লী গ্রামে। সেটা আমার দুর্ভাগ্য। শেলি,
ঘৃণা করছো সেই তথাকথিত অসভ্য মানুষগুলোই নিজেদের পরিশ্রমে বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পাদ প্রদীপ। ওরা যদি চাষাবাদ বন্ধ করে দেয় ছুটে আসতে এই শহরের দিকে, তাহলে আমাদের মতো ভদ্রলোকদের নাকে উপোস করে মরতে হতো। বাজে কথা নয় শেলি, বাজে কথা নয়, এটাই খাঁটি কথা। এই গ্রামে সুদূর করে রেখেছে শহরের বুনিয়াদ, গ্রামে আমাদের বিলাসের জোগাড় দিচ্ছে, ওদের শ্রমে ভরে উঠেছে বাংলাদেশের শস্য ভান্ডার, অথচ ওদেরই করছে আমরা চরম উপেক্ষা। তুমি যতই বলো গ্রামের প্রশস্তি গানা করো, ওই নরকের মধ্যে আমি কিছুতেই যাব না। গ্রামের তুলনায় আমাদের শহর, শহর থেকে দূরে আমার বাংলা। এই বিশ্বভূমের মাঝে তাহার নাই তো তুলনা। এই বিশ্বভূমের মাঝে তাহার নাই তো তুলনা। এই শহর থেকে দূরে আমার বাংলা। বিশ্বভূমের মাঝে তাহার নাই তো তুলনা। ও বিশ্বভূমের মাঝে তাহার নাই তো তুলনা। গাছে গাছে তাই সেরে পাখি মাঠে সোনার ধান। নদীর বুকে পালে ঘাটায়ে বাজি গাইছে গান। গাছে গাছে তাই সেরে পাখি মাঠে সোনার ধান। নদীর বুকে পালে ঘাটায়ে বাজি গাইছে গান। এই রাধাতিতে বাংলা মাঝে ও ভুলব না। রাধাতিতে বাংলা মাঝে ও ভুলব না। বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা। ও বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা। শহর থেকে দূরে আমার বাংলা। বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা। ও বিশ্বভুবন মাঝে তাহার নাই তো তুলনা। বাহ, অপূর্ব অপূর্ব তোমার পল্লী সঙ্গীত। এই নাও ভাই। বেড়াতে বেরিয়েছেন বাবু? হ্যাঁ ভাই। কি দেখবেন বাবু আমাদের এই পল্লী গ্রামে? ঘরের চাল, মাটির দেওয়াল, এদের পুকুর, মশা, মাছি, ম্যালেরিয়া, কারো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে কোনো চিকিৎসার ব্যবস্থা হয় না। আমরা গ্রামের মানুষ কিভাবে বেঁচে আছি একমাত্র ঈশ্বরই জানে। কিন্তু একটু পরে দেখবেন অন্ধকার যেন গোটা গ্রামটাকে গ্রাস করেছে। শহরকে আপনার হত্যা সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু বাবু এই গ্রাম বাংলা যে তিমিরে সেই তিমিরেই পড়ে আছে। শহর থেকে দূরে আমার বাংলা।
কি প্রয়োজনে সে তোর মাথা ঢুকলে না? আচ্ছা শালি, আমরা হোটেলে খাবার পর বেড়াকে বকশিস দিই, তখন তো তোমাকে প্রতিবাদ করতে শুনিনি। সেটা আমাদের সম্মানের প্রশ্ন। হ্যাঁ, সেটা সম্মানের প্রশ্ন, কিন্তু এটা আমাদের জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে এই সমস্ত গ্রাম্য বাউলরা। আমরা হচ্ছে নগর সভ্যতার ঘুমধরা প্রতিনিধি, তাই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে এই বিজাতীয় পোশাক পরে বাবাকে বলছি ড্যাডি আর মাকে বলছি মাম্মি। কি অপূর্ব আমাদের শিক্ষানীতি! আমরা ভুলে গেছি আমাদের দেশকে, এই দেশের মাটিকে। একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। হ্যাঁ বাবা, বলুন। এই গ্রামে তোমাদের নতুন দেখছি, মানে এর আগে তো কখনো দেখিনি, তাই তুমি না ছোট লোক, বলো আপনি, কি তোর কথা না? এই জন্য আমি গ্রামের লোকগুলোকে বলি জানোয়ার। শিক্ষা নেই, সভ্যতা নেই, যারা পুলিশ সুপারকে বললে তুমি। আমি বুঝতে পারিনি মা। What a nonsense! মা, নাম সাপ বলতে পারো না? আহা, শেলি, থাক না। আচ্ছা, তুমি দেখছো যে উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মার একটা এমন কিছু অপরাধ নয়। চুপ করে তুমি, যা বোঝো না তার মধ্যে তুমি নাক গলাতে আসবে না। এইসব ইতরদের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেটা আমার ড্যাডির কাছ থেকে শিখে নেবে। এদের আস্ত জুতো আর জাতা জুতো মারবে, তবে যদি এদের শিক্ষা হয়। মা লক্ষ্মী বড্ড রেগে গেছে বাবু, কিন্তু আমি তো এমন কিছু বলিনি। অযথাই উনি আমার উপরে চটে গেছে। আমি বৃদ্ধ মানুষ। মানে দেখুন, আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি আপনার কাছে মার্জনা চাইছি। আসলে এভাবে কথাটা বলা উচিত হয়নি। না বাবু, ভুল আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি যে আপনি জেলার পুলিশ সুপার। মালুকে ঠিকই বলেছে, অন্যায়টা আমার। না 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 না, আপনি কোনো ভুল বা অন্যায় করেননি। দেখুন, আমার কর্মক্ষেত্রে আমার সম্মান আমি দাবি করতে পারি ঠিকই, কিন্তু বাইরে একজন সাধারণ নাগরিকের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে আপনি তুমি বলবেন। আর তাছাড়া আপনি তো আমার পিতৃতুল্য, কাজেই তুমি বলাটা মোটেই অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। এই সাধারণ কথাটা অনেকেই ভুলে যায় বাবু। পদমর্যাদার অহংকারে মানুষ অমানুষ পশু হয়ে যায়। আচ্ছা বাবা, এখানে তোমরা কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন? হ্যাঁ চিনি, কেন চিনবো না? আমরা তো ওনার বস্তিতেই ভাড়া থাকি। ও আচ্ছা, সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও, তোমরা তাহলে শহরের লোক? আগে না, আমি গ্রামের লোক। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। কি নাম বললে? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি কল্যাণগড়ের জমিদার। ঝন্টু, ঝন্টু কে? তুমি তুমি দেখি, কি দেখছেন? কি দেখছেন আমার মুখের দিকে তাকিয়ে? বলুন, কি দেখছেন? কিছু না বাবা, 22-23 বছর আগের একটা কথা হঠাৎ আবার মনে পড়ে গেল। একটা অন্ধকার বস্তির ঘর, এক অসহায় মা তার 1 বছরের ছেলেকে পেটের দায়ে বিক্রি করে দিলে। এসব আপনি কি বলছেন? পেটের দায়ে নিজের ছেলেকে? উপায় ছিল না, এই ছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। মা কিন্তু ছেলেকে আজও ভুলে যায়নি। কোন এক সুন্দর যুবককে দেখলে অপলকে কি যেন অনুসন্ধান করে। হায় রে হতভাগী, যাকে তুই বিক্রি করে দিয়েছিস, তার উপরে তোর কিসের অধিকার? কিসের এই যে শুনো,
আশ্চর্য, ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন। ঝন্টু বলে বা চিৎকার করে উঠলেন কেন? না 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 না, হয়তো ওনার কোনো আত্মীয় ছিল ঝন্টু, আমার মুখের সঙ্গে হয়তো তার কোনো মিল আছে। না, ব্যাপারটা কিছুই বোঝা গেল না, কিছুই বোঝা গেল না। আমি বুঝতে পারছি দীপুদা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, খাওয়া পড়া দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার কুমারী নামটা গুছিয়ে দাও। দেখো রমা, আমার সংসারের যে অবস্থা, আমি তোমাকে কথা দিচ্ছি, স্ত্রী দাবি নিয়ে আমি তোমার বাড়িতে যে কোনোদিন দাঁড়াবো না। তুমি ভাবতে পারো কি অবস্থা পড়লে কোনো কুমারী মেয়ে লজ্জা ঘৃণার মাথা খেয়ে বলতে পারে যে আমাকে তুমি বিয়ে করো। তোমার ব্যথা আমি বুঝি রমা। বোঝো কতটুকু, কতটুকু বোঝো দীপুদা। বাঙালি ঘরে কুমারী মেয়ের মনের ব্যথা স্বয়ং ভগবানও বুঝতে পারেন না। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যার যা খুশি সে তাই বলছে। কে কি বলছে? কালী বিনোদ বুদ্ধি দাদাকে ডেকে বললে আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দিবেন সোমনাথ। শালা শহরের বাচ্চা তোমার স্পর্ধা, রেলে চোরাই মাল বিক্রি করে ইদানিং দুটো পয়সা বানিয়েছে শালা। 2 বছর আগেও যা ডাইনি আনতে বায়ে গুলো তো লাভ। তুমি অযথা মাথা গরম করছো, লোকের মুখ তুমি কি করে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলে মেয়ের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চায়। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় বিষকে শেষ করে দিয়ে আমার এই অভিশাপ। লক্ষ্মীটি কেঁদো না, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাবার জন্য। তবে তবে আমার ছোট বোন দীপার একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে আমার মা বাবা যে বড় কষ্ট পাবে রমা। বেকারত্বের অভিশাপ আমাকে নিষেদিন কুড়ে কুড়ে খাচ্ছে রমা। আমার ছোট বোনটা মুখ কালো করে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, তাই ওর একটা ব্যবস্থা না করে থাক দীপুদা, রমা। আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারবে আমি তোমার জন্য অপেক্ষা করব। রমা। দরকার হলে মৃত্যুর শেষ দিন পর্যন্ত রমা, তোমার ভালোবাসায় আমাকে শক্তি যোগাবে দীপুদা। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমাকে খুশি করতে যে তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথাটা হেট হয়ে যায়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব, আমার সেই গর্বটুকু তুমি যেন ধুলোর সাথে মিশিয়ে দিও না দীপুদা। তুমি যেন ধুলোর সাথে মিশিয়ে দিও। রমা, দুঃখ করো না রমা, আমি আপ্রাণ চেষ্টা করব সসম্মানে তোমাকে আমার ঘরে নিয়ে যাবার জন্য। তোমাকে ছাড়া আমিও যে থাকতে পারবো না। দীপুদা, তুমি যে আমার আহত জীবনের সান্ত্বনা, আমার হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ। আর আমি জামি, তুমি শশী হে, ভাদিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাদিছ গগন মাঝে, ভাদিছ গগন মাঝে। স্বপনে তাম্বুরো রাগা বয়ানে, মম তাম্বুরো রাগা বয়ানে, প্রিয় পরু রূপ মাধুরী, মরি অপরু রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি যাবি তুমি শশী হে, ভাবিছ গগন মাঝে।
গগন মাঝে গগন আপনি দিল্লি থাকুন আর মাদ্রাজে থাকুন, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার স্বার্থ এতটুকু খন্ড হতে দেব না। আমি জানিবি না এবং জানি বলে টাকা পয়সা দিয়ে তোমাকে আমি সাহায্য করছি। তবে সাত করে বলছিল ইদানিং নাকি রেল পুলিশ বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। রেল পুলিশ চাঁদের জুতো মারে বেটাতে থুতামুখ হত্যা করে দিতে কতক্ষণ বাবু? ইতিপূর্বে সে কাজ তো আপনি বহুবার করেছেন। হ্যাঁ করেছি, তখন দিনকাল ছিল অন্যরকম। লরি দাঁড় করে মাল তুলেছি, রেল পুলিশ বাড়িতে মাল তুলতে সাহায্য করেছে। কিন্তু আজকাল আগের মতো সাহস নেই বিনা। আপনি অযথা ভয় পাচ্ছেন চাই। জেলার পুলিশের বড় কথা আছে আপনার জামাই। তুই বুঝতে পারছ না বিনা, সমাজে আমার একটা বিরাট মর্যাদা আছে। সেই মাল ধরা পড়লে শুধু মান মর্যাদা নষ্ট হবে না, কল্যাণের মাথাও হেট হয়ে যাবে। আগে বিপ্লব হয়ে কাজ করেছি, কিন্তু এখন সেনাকে সম্ভব। বিনোদ, হ্যাঁ বিনোদ, বিনোদ, তুমি মাকে বিড়ির দাম দাওনি কেন? তুমি কি জানো না যে এই বিড়ি বিক্রি করে আমাদের সংসার চলে? তাহলে কেন তুমি অমানুষের মতো কাজ করলে? আমার 25 টাকা যে 8 বছর হলো পড়ে আছে বলে একটা অভাবী সংসারকে তুমি উপসী রাখবে? 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে। এতটুকু মনুষ্যত্ব নেই তোমার মধ্যে? পশুতেও তো এমন কাজ করবে না। এখন যদি ধরে ঠাস করে চড় লাগিয়ে দিই। চল মারা তো সস্তা নয়। আমার 25 টাকা 1 বছর হলো পড়ে আছে। আজ না হয় কাল নয় পরশু বলে কাটাচ্ছে। তো আমার নামটি পর্যন্ত করছেন না। হাতে বেয়ে কেটে নিয়েছি, বেশ করেছি। আপনার যা খুশি করেন যান। তুমি কিন্তু কথা বলাচ্ছ না। আরে যান বাসায় যান। ধার খেয়ে যারা ধার শোধ করতে পারে না তাদের আবার বড় বড় কথা। ওই যে দাঁড়ি বনটা রাত 10টার সময় বিনোদা করে গায়ে এলি পুড়ে মাল। তোমার স্পর্ধা তো কম নাই। আমার চোখের সামনে একটা নিরীহ লোককে এইভাবে মারবে তুমি? তোর স্পর্ধা তোমার কম নাই? জানো তোমাকে আমি কি করতে পারি? চলে শালা চোরে চোরে মাস্তুতো ভাই, আপনি আমার কিচ্ছু করতে পারেন না। হতে পারে আপনি এই গ্রামের সবচেয়ে ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নই। আপনার বস্তিতে ভাড়া থাকি, যদি থাকতে না দেন অন্যত্র চলে যাব। আর কি করতে পারেন আপনি আমার? আপনাকে অপমান করছো বাবু। বিনোদ, আচ্ছা বিনোদের কাছে কত টাকা পাবে? আমার কাছে পাবে না, আমার কাছে পাবে না। আমি আরো উল্টো করে আসবো। কাজটা সত্যি অন্যায় করেছে দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করে ঠিক নয়। তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। বিনোদ, আচ্ছা কোথায় পাঠালে লোকে? আসছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়ে এইভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলে তো 2 পয়সা রোজগার হয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আইডল ফ্রেন্ড ডেভিল ওয়ার্কশপ। দেশের যুবশক্তি এভাবে অপচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আই মিন টাকা। হ্যাঁ, আমি যদি তোমাকে টাকা দিই, ব্যবসা করবে তুমি? আপনি আমাকে টাকা দেবেন? হ্যাঁ। কিন্তু কি স্বার্থে আপনি আমাকে টাকা দেবেন? স্বার্থ। Young man, পৃথিবীতে কিন্তু সবাই স্বার্থের দাস নয়। তাছাড়া এক সময় তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি হয়তো ভেবেছিলাম তোমার বাবা এই সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। আমার বাবা আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ। কিন্তু কই বাবা তো এসব কথা কোনোদিন আমাদের বলেনি। বলবে না। শিবনাথ রায় হয়তো ভাবছে ওর এই দুর্ভাগ্যের মূলে আছে আমি। জায়গায় আমার কর্তব্য আমি করে যাব। লোকে যা খুশি ভাবে ভাবুক, তাতে আবার কিচ্ছু যায় আসে না। এই নাও, এই খামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু মানে স্যার, মানে এতগুলো টাকা কি বিশ্বাসে? বিশ্বাস কথা কি জানো দীপক?
তোমরা আমাকে যতই নিকৃষ্ট জীব ভাবো না কেন, আমি বোধহয় ততটা নিকৃষ্ট নই। মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের উপর আমার অগাধ আস্থা আছে। তোমরাই তো দেশ এবং জাতির ভবিষ্যৎ। এই না কিন্তু মানে স্যার, ব্যবসা আরম্ভ করো, প্রয়োজন হলে আমি আরো দেব। আমি দেখতে চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আচ্ছা, আমি আসছি। বাহ, আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার তা তোমার আগে জানা ছিল না। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ ও সর্বস্ব, কিন্তু ওনার ব্যবহারে সে ধারণাটাই আবার বদলে গেল। আসলে বাইরের ব্যবহার থেকে মানুষের বিচার করতে যাওয়া সত্যি মূলতা। দীপক দা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলতে ঠিক ভরসা পাচ্ছি না। মানে কথাটা শুনে তুমি চটে যাবে না তো? মানে কথাটা শুনে যদি আবার তুমি রেগে যাও? আরে না না, বলো না, কি বলবে? তোমাকে দেখলেই আমার ভীষণ ভয় হয়। মনে হয় তোমার মধ্যে যেন আগ্নে লাভাচ্ছদ বইছে, যে কোনো মুহূর্তে দাবানল হয়ে জ্বলে উঠবে তুমি। মনে হয় তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা কিছু একটা করবার জন্য ছটফট ছটফট করছে। আরে না রে, তোমার কোনো ভয় নেই চন্দন, আমি অভয় দিচ্ছি। বলো কি বলবে? মানে বাবা, কথাটা হচ্ছে দীপাকে আমি বিয়ে করতে চাই। চন্দন, অবশ্য তোমাদের যদি সম্মতি থাকে, আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, 1 মাসের ট্রেনিং এ যাচ্ছি, ফিরে এসে আমি দীপাকে বিয়ে করবো। দীপারও সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না। চন্দন, তুমি সত্যি আমার বোন দীপাকে বিয়ে করবে? আরে ভাই, তুমি আমার বোন দীপাকে বিয়ে করবে, তোমার আনন্দের কথা, গর্বের কথা। কিন্তু মানে তোমার বাবা কি রাজি হবে? মানে সাতকড়ি বাবু? বাবার অমতেই আমি বিয়ে করবো। চন্দন, যেখানেই পোস্টিং হোক আমি দীপাকে নিয়ে চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয়, এই বিয়েটা কিন্তু আটকাবে না দীপক দা। দেখো ভাই, আমরা কিন্তু দাবি দেওয়া কিছু পূরণ করতে পারবো না। কোনো দাবি নেই আমার, তোমরা শুধু শাঁখা সিঁদুর দিয়ে বিয়েটা করিয়ে দেবে। আমি আসছি দীপক দা, 9:36 আবার ট্রেন। কথাটা তুমি দীপাকে জানিয়ে দিও। আচ্ছা ভাই, আচ্ছা। যাক, একটা ভাবনা থেকে অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো, কিন্তু বদমাইশ শালা ওর বাপটা। এই টাকা দিয়ে এবার একটা ব্যবসা আরম্ভ করবো। আমি সোমনাথের সঙ্গে আলোচনা করে আমি মাল কিন্তু শহর যাচ্ছিলাম, আমাকে ছুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করে নিয়েছে স্যার। গ্রেফতার করুন স্যার, গ্রেফতার করুন। বাজে কথা বলবে না বিনোদ। শালা, হ্যাঁ ছেলে, তুমি বলতে চাইছো ওর অভিযোগ মিথ্যে? ও শুধু শুধু তোমার নামে বদনাম দিচ্ছে। মারের চড়ে বাপের নাম ভুলিয়ে দেবো বেটা। চোর গুন্ডা সমাজ প্রতি মস্তানদের কিভাবে সাহায্য করতে হয় এই কথা তো ভালো করে জানো। এই পয়সা করে যদি নিয়ে থাকো ভালোই ভালো ফেরত দাও, কিচ্ছু বলবো না। আপনি বিশ্বাস করুন স্যার, আজে বাজে কথা বলছিল বলে আমি ওকে মেরেছি ঠিকই, কিন্তু টাকা পয়সা আমি কিছু নেইনি। আমি তোমাকে সার্চ করবো। পয়সা করি যদি তোমার কাছ থেকে পাওয়া যায়, তোমার বাপের নাম আমি খগেন বানিয়ে ছেড়ে দেব। হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, দেখি কোথায় বেজয় খাম? কি আছে এই খামের মধ্যে? কি হলো, কথা বলছো না যে এই খামের মধ্যে? স্যার, ওই খামের মধ্যেই আমার 2000 টাকা। এক চড়ে মুন্ডু ঘুরে দেবো শালা শুয়োরের বাচ্চা। আপনি বিশ্বাস করুন স্যার, একটু আগে এই খামটা সঞ্জয় বাবু আমাকে দিয়ে গেছেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি চলুন আমার সঙ্গে সঞ্জয় বাবুর কাছে। সঞ্জয় বাবু যদি বলেন যে টাকাটা উনি আমাকে দেননি, কিন্তু সঞ্জয় বাবু এই যে মিস্টার সেন, এই ছেলেটা বলতে চাইছে একটু আগে নাকি এই খামটা আপনি ওকে দিয়ে গেছেন। বলছিলাম কি, খামটাকে আপনি ওকে সত্যি দিয়েছেন? খাম আমি দিয়েছি। তুমি গাজা টাজা টেনে এসেছো না খেয়ে ছোকরা, আমি কেন খাম দিতে যাব? তাছাড়া ওর সঙ্গে তোমার দেখাই হয়নি। কি আছে ওই খামটার মধ্যে? আমার 2000 টাকা স্যার। আমি মাল আনতে শহর যাচ্ছিলাম, আমাকে ছুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করে নিয়েছে স্যার। I see. আপনি তাহলে এই খামটা ওকে দেননি? না, বেটা।
টাকায় কি আমাকে কামড়াচ্ছে যে যাকে তাকে টাকা দিতে যাবো? হাতে নাতে ধরা পড়ে বেড়ায় চাপাই গাইছে। আর হলে এরা হচ্ছে উত্তমস্থান, কঠোর হস্তেদের দমন করতে না পারলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। অফিসার সঞ্জয় বাবু, হ্যাঁ, কাইন্ডলি একটু শুনুন। বেশ বলো। হাতে নাতে ধরা পড়বার পর আবার শোনাবোধার কি আছে বলছি। ওরের বাচ্চা, তোর বাটা তেল হয়েছে শালা। এই শালা থানায় চল, থানায় নিয়ে এমন ধোলাই দেবার দেহের সমস্ত তেল টক 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 করে বার করে নিয়ে সঞ্জয় বাবু, কাল একবার আপনি থানায় দেখা করবেন তো। থানায় যে ডায়েরিতে লিখে আসবেন এই ছেলেটার কাছে 2000 টাকা পাওয়া গেছে, আপনি তার সাক্ষী। আমার ওয়াইফ বলে যাতে শ্রীঘর বাস হয় সেই ব্যবস্থাই করবেন অফিসার। সে চেষ্টা তো অবশ্যই করব। আমার ওয়াইফ কি বলে জানেন? কি বলে? বলে তোমার মনটা ভারী কোমল। ওই ভদ্র মহিলাকে আমি বুঝিয়ে দেব, প্রয়োজনে আমি কত কঠোর হতে। যাচ্ছি যাচ্ছি সঞ্জয় সেন। কতদিন তুমি আমাকে জেলের অন্ধকার ঘরে আটকে রাখবে? তোমার এই চক্রান্তে জাল ছিন্ন করে একদিন আমি অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসবই। আর তাই 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 আর সেদিন দেখবো কেমন করে তুমি এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো। আমি তোমাকে কিছুতেই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেব না। আমি তোমাকে মানুষের মাঝে প্রমাণ করে দেবো তুমি একটা তোপে মানুষ রূপী জানোয়ার। তোমাকে আমি নিশ্চিন্তে ঘুমোতে দেব না। তোমার জীবনের সুখ শান্তি আমি একটা একটা করে কেড়ে নেব। আরে আমার প্রতিজ্ঞা সঞ্জয় সেন, প্রতিজ্ঞা। এমন ধোলাই আবার মোটা মোটা আপনার গালটা স্যার রক্ত অনেক আছে স্যার। শালা কাজগুলো শুরু তিন মতো ছেলের কাহিনী নিয়ে ছাড়বো। ওই আমার নাম সঞ্জয় সেন। রাষ্ট্রের সমাজ বিরোধী কঠোর হস্তে দমন করতে না পারলে সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। বিরাট থানায় যেতে হবে। তাই চলুন স্যার। এই তুই কল্যাণের ঠিকানা বলেছিস শিবনাথ রায়কে? লক্ষ্মী ছাড়া ল্যাংচাতে কল্যাণগড় পর্যন্ত ধাওয়া করেছিল। আবার আমার কাছে নাকে কাঁদুনি গাইছে যে আমার দীপাকে ছিনতাই কেসে ধরা পড়েছে। দয়া করে আপনি জন্টুর ঠিকানাটা দিন। ইচ্ছে হচ্ছিল তার ঠাস করে একটা চর বসিয়ে। ছোট বাবু ঠিকানা দিয়েছে? এই ঠিকানা দেবো? আমি কি তোর মতো গাড়ল? পিতাকে ধুলো বাই বিদায় করে দিয়েছি আর মুখের উপর বলে দিয়েছি একটা সমাজ বিরোধী পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটা রুগ্ন অসুস্থ মানুষ বিপদে পড়ে তার ছেলের খোঁজ করতে এসেছিল। ভাই 22 বছর আগের প্রতিশ্রুতির কথা আপনার মনে নেই? থাকার কথাও নয়, কারণ ধনবান মানুষের সমস্ত চেষ্টায় তাদের অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এটাই তাদের চরিত্রের বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি ভাই। মনে পড়ে বাবু, বহুদিন আগে বস্তির এক ভাঙা ঘরে এক অশ্রুমুখী মায়ের সামনে আপনি বলেছিলেন আপনার ছেলেটিকে আমি ভিক্ষা চাই। সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম তাই বলে আরো বলেছিলেন প্রতি মাসে ছেলেকে একবার করে দেখিয়ে নিয়ে যাব, কিন্তু ছেলেকে বোর্ডিং এ লুকিয়ে রাখলেন পাছে মা বাবাকে চিনতে পারে সেই ভয়ে। রক্তের দাবি কি আপনি অস্বীকার করতে চান বাবু? রক্তের অহংকার মনুষ্যত্বকে আপনারা পায়ে মারিয়ে দেবে। আমি তোকে সাবধান করে দিচ্ছি ভাই, কল্যাণের কানে যেন এ কথা না যায়। ওদের ওই ছেলেকে
আমি নগদে ৬,০০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। ওই ছেলের উপর ওদের কোনো অধিকার নেই। টাকা দিয়ে কিনে নিয়েছে? টাকা কি পিতৃত্বের অধিকার পাওয়া যায় বাবু? তা যদি যেত, আপনি তো একটা সন্তান লাভের আশায় হাজার হাজার টাকা খরচ করেছিলেন, পেরেছিলেন সন্তানের বাবা হতে। চিৎকার করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না বাবু। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, সহস্র কণ্ঠে আমি বলতাম, আপনারা ধনীরা ঢালো প্রতিশ্রুতি দিতে জানেন, কিন্তু তা রক্ষা করতে জানেন না বাবু। আপনাদের বিবেকে এতটুকু বাঁধে না বাবু, এতটুকু বাঁধে। যেমন ভাবে হোক এই হারাম চাঁদাটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে হয়তো কোনোদিন কল্যাণের আসল পরিচয় ফাঁস করে দেবে। অনেক আগেই ওই শুয়োরটাকে আমি বাড়ি থেকে দূর করে দিতাম, শুধু ওই কল্যাণের জন্য। এবার বৌমাকে বলবো ওই শুয়োরটাকে যেন বাড়ি থেকে দূর করে দেয়। আচ্ছা ওয়াইদা, তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? আমার পায়ে কাটা ফুটলে মনে হয় তোর বুকে শেল ফুটতে হয়েছে। মা বুঝি তার সন্তানকে এত ভালোবাসে না, অথচ তুই আমার চাকর। কেন ভালোবাসি জানো দাদা বাবু? কেন? তুমি আমাকে খেতে দাও, পড়তে দাও, মাসে মাসে মাইনে দিচ্ছ। হ্যাঁ, অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাও। তাই বুঝিয়া? আরে এসব বাজে কথা। সব বাবুরাই তাদের চাকরদের মাইনে দেয়। হ্যাঁ, চাকররা তাদের কর্তব্য করার চেষ্টা করে, কিন্তু এ অভয়দা, অভয়দা রে, তোর এই কাজের মধ্যে কোনো কর্তব্যবোধ নেই রে। কি আছে জানিস? আচ্ছা, আন্তরিক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সেটা অনেক টাকা দিলেও মেলে না রে। আচ্ছা দাদা বাবু, আমাকে দিন ভাগের জন্য একটু ছুটি দেবে? ছুটি? হ্যাঁ ছুটি। ছুটি নিতে কোথায় যাবে? আমার মাকে দেখতে যাব। মা? মানে তোর মা? তোর মা বেঁচে আছে? ওই আগে কোনোদিন বলিসনি তো। এতদিন আমি তাদের খোঁজ পাইনি। ও। শুনলাম শহরতলিতে একটা বস্তিতে নাকি তারা থাকে। ভাইটাকে নাকি আবার ওই পুলিশের হাতে ধরা পড়েছে। তাই আমি একটি বাড়ি গিয়ে তাদের আমি দেখে আসবো। অভয়দা, ভাগ্য, ভাগ্য দাদা বাবু, সবই ভাগ্য। নইলে ভাইটা চিন্তায় কিছু ধরা পড়বে কেন? অভয়দা, আমি জানি চিন্তা সে করেনি, করতে পারে না। শুনেছিলাম মা তাকে বিয়ে পাশ করিয়েছে, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে ভাইকে জেলে ঢুকিয়েছে। নইলে সমাজ বিরোধী সে হতে পারে না, কিছুতেই হবে না। অভয়, অভয়, অভয়দার ভাই? মানে আমার জ্ঞান হবে তো কোনো শুনেদিন যে অভয়দার মা আছে, ভাই আছে, তাছাড়া কোনদিন টাকা পয়সাও পাঠায়নি। আজ হঠাৎ মা ভাই কথা বলছে, আশ্চর্য ব্যাপার। শুনছো? বলছি তুমি একটা রাঁধুনি দেখবে তো? তোমার ওই অভয়কে দিয়ে আমার একদিনও চলবে না। আমার চলবে? ওর অখাতে রান্নাগুলো কিছুতেই আমার মুখে রুচবে না। আমার রুচবে? কি আশ্চর্য! আমি ওকে রাখতে চাই না। আমি চাই। আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি ওকে রাখবে? এই দেখো, তোমার ইচ্ছে দাম দিতে গেলে আমাকে না খেয়ে উপোস করে মরতে হবে। আর এই অল্প বয়সে বিধবার সাজ, আশা করি তুমি সেটা চাইবে না। কোনোদিন বেলা দুটো এসে দেখি তুমি মহাসুখে দিবানিদ্রা যাচ্ছ, আবার কোনোদিন রাত 8টা এসে শুনি যে তুমি টেনিস খেলতে ক্লাবে গেছো। তখন আমাকে আমার মায়ের মতো আদর করে যত্ন করে কে খেতে দেয় জানো? ওই অভয়দা। কাজে ওকে তাড়ালে গায়ে গেড়ে বসন করে কপালে তিলুক কেটে সোজা সন্ন্যাসে চলে যেতে হবে। তাহলে তুমি ওকে তাড়াবে না? আশ্চর্য! সারা জীবন লোকটা আমাদের জন্য প্রাণপাত খেটেছে, এখনো পর্যন্ত খাচ্ছে, আজ হঠাৎ এক কথা তার চাকরি আমি খতম করে দেবো। এতটা অমানুষ তুমি আমাকে কি করে ভাবলে? আমার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই? ঠিক আছে, তুমি তোমার ওই পেয়ারে চাকর নিয়ে থাকো। কালই আমি ড্যাডির ওখানে চলে যাব। ওই চাকরে তোমার আপনজন, আমি তোমার কেউ নই। সেলিম, মিস্টার গুপ্ত, মিস্টার সামাদার, বউয়ের কথা ছাড়া এক পাও চলে না। সেদিন মিসেস মুখার্জি আমাকে বললেন তার স্বামী নাকি তার সরকারি কাগজপত্র দেখিয়ে তার মতামত জানতে চান। আমার ভাগ্যটা এমনই, আমার কোনো কথাই তোমার কাছে যায় না। ছেলে
আমার কত শোনা না শেলি তোমার তোমার কোনো কথা শুনবো না মানে আশ্চর্য অভিযোগ। আপনারা সবাই শুনলেন তো, মানে মিস্টার গুপ্ত আর মিস্টার সমদ্রের মতো আমাকে বইয়ের কথা উঠতে হবে আর বসতে হবে, মানে এক ধরনের কমপ্লেন। হ্যালো মাই বয়, অফিসে বেরোচ্ছ বোধহয়। হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। হ্যাঁ বলুন। কিছুদিন আগে আমাদের ওখানে একটা সমাজ বিরোধী মাস্তান ধরা পড়েছে। এক মোদির 2000 টাকা ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ। তুমি তাকে চিনবে না মা? এরা হচ্ছে উঠতি মাস্তান, এরা সমাজ জীবনের একটা অভিশাপ, এরা বিংশ শতাব্দীর জঞ্জাল। পুলিশ যদি এদের কঠোর হস্তে দমন করতে না পারে তাহলে সমাজের সুস্থ দেহটা এরা বিষিয়ে তুলবে। তাই কল্যাণকে বলছিলাম এই সব সমাজের দুষ্ট ক্ষত। আমাকে কি করতে বলছেন? আমার ইচ্ছে তুমি নিজে কেসটা টেক আপ করো। বদমাইশ তার মিনিমাম 3 বছর শাস্তি হয়। সাধারণ নাগরিকে এর বই সন্তুষ্ট। এরা মানব সভ্যতার জঞ্জাল। এরাই মানব সভ্যতার জঞ্জাল। আর যারা আইনের মুখে জুতো মেরে চন্দ্রপথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তারা কি এই দেশের কলঙ্ক নয়? 25 বছর আগে কাউকে যদি আমি খুবই গরিব দেখি আর আজ যদি তাকে কোটিপতি হতে দেখি, তাহলে কি মনে প্রশ্ন জাগে না কি করে লোকটা কোটিপতি হলো? কোন রন্ধ্রপথে কুবেরের ভান্ডারের চাবি কাটি তার হাতে এলো? ভাই, তুই কি আমাকে লক্ষ্য করে কথা এগুলো বলছিস? না বাবু, আমি কারণ নাম করতে চাই না। আমি শুধু জেলা পুলিশের কাছে অভিযোগ করছি, অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক কেন শিক্ষিত তরুণের দল নেমে যাচ্ছে এই অবক্ষয়ের পথে। কোন শৃঙ্গ পথে রোজগার করে একদল মানুষ টাকার পাহাড় জমিয়ে চলেছে। চাকর হইতে বড় বড় কথা বলছিস। চাকর হলেও একজন নাগরিক হিসাবে এই অভিযোগ করে যাচ্ছি। অনুসন্ধান করে দেখো আইনের রক্ষক, অনুসন্ধান করে দেখো এই অভিযোগের অনুসন্ধান। যুগের হাওয়া দেখছি উল্টে যাচ্ছে। বাড়ির চাকরদার মনিবকে উপদেশ দেয়, এ বলে দেশের অগ্রগতি হয়নি। শুনলে তোমার পিয়ারের চাকরের কথাগুলো শুনলে? হ্যাঁ শুনলাম। অভয়দার সঙ্গে আমি একমত ছেলে। হোয়াট? কি বলতে চাও তুমি? অভয়দের মতো আমারও দৃঢ় বিশ্বাস, মানুষ এই পৃথিবীতে অপরাধী হয়ে জন্মায় না। আমাদের আবহাওয়া মানুষকে অপরাধী সাজায়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন দরিদ্রপথে টাকা রোজগার করে ধনী হয়েছেন, আইন এদের নাগাল পাচ্ছে না, অথবা জেনে শুনে আমরা চোখ বুঝে আছি। আমার অনুরোধ তাহলে তুমি রক্ষা করবে। দেখুন, আমাকে মার্জনা করবেন। আইন তার নির্দিষ্ট পথ ধরে চলবে। ছেলেটা যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে শাস্তি তো সে নিশ্চয়ই পাবে। কিন্তু আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না যে এই সামান্য কেসটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? কি আশ্চর্য! আমার ড্যাডি ওই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি। ওখানে যদি কোনো অসামাজিক কাণ্ড ঘটে, আমার ড্যাডি তাতে ইন্টারফেয়ার করবে না? তাছাড়া এই কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মান মর্যাদা জড়িত আছে বললাম। কেসটা তোমাকে পিক আপ করতে হবে, ওখানকার থানা বিচার সেইভাবে রিপোর্ট পাঠাবে। আমি চাই এই বদমাইশটার মিনিমাম 3 বছর শাস্তি হোক। দেখুন, আমাকে ক্ষমা করবেন। আপনার মর্যাদা রক্ষার জন্য আইনের অপপ্রয়োগ আমার পক্ষে আদৌ সম্ভব নয়। যদি ছিনতাই কেস প্রমাণিত হয় তাহলে আইনের বিধানে মাস 3 সাজা হতে পারে ছেলেটা। আমার বাবার জন্য? তোমার বাবা কেন ছেলে? আমার বাবা কিংবা স্বয়ং বিধাতা এসে যদি আমাকে অনুরোধ করেন তাহলে আইন লঙ্ঘন করতে আমি সবিনয় সেটাকে প্রত্যাখ্যান করব। আশা করি আমার স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। বিয়ের আগে তুমি এই লোকটার সুখ্যাতি করতে জানি। বলতে ছেলেটা একটু জিনিয়াস। দেখলে তো কেমন একুয়ে তুমি এত করে অনুরোধ করলে। অনেস্টির ভূত ওর মাথায় চেপে বসে আছে। আরে এই বয়সে আমি কত স্টাইলকে দেখলাম। আরে নতুন পাস করে বেঁচিয়েছে, 2-4 বছর কেটে যাক তখন দেখবি অন্য মানুষ হয়ে গেছে। নমস্কার ভাই মশাই। নমস্কার। তা কখন এলেন? এই যে একটু আগে। আপনার সঙ্গে আমার একটু জরুরি আলাপ আছে এই মশাই। বেশ, তাহলে তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। ড্যাডি, তুমি কিন্তু বেশি দেরি করবে না। বেশি দেরি করে খেলে তোমার কিন্তু আবার শরীর খারাপ করবে। আচ্ছা মামনি, আচ্ছা।
হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনি যে শিবনাথ বাড়ির ছেলেকে পোষ শুনিয়েছেন, এ কথা তো আপনি আমাকে বলেননি বেআই মশাই। হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? কল্যাণ কি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? না না, তেমন কিছু নয়। তবে তবে ওরা তো কাছে কাছে আছে, যে কোনোদিন ওরা কল্যাণের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি হয়তো জানেন না, এই কল্যাণের বড় ভাই দীপক ছিনতাই কেটে ধরা পড়ে ওই জেল হাজতে আছে। আমি সব জানি। জানেন? হ্যাঁ, শিবনাথ রায় আমার বাড়িতে এসেছিল। সর্বনাশ! ওরা যদি এখানে এসে হাজির হয় আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় তার বাবা, তাহলে সব শহরপতি ওদের দিকে পড়বে। আপনি জেনে শুনে কিভাবে চুপ করে আছেন আমি ভেবে পাচ্ছি না বেআই মশাই। আচ্ছা বেআই মশাই, বলুন। বলছিলাম কি আপনার তো অপর মনে অনেক প্রভাব প্রতিপত্তি আছে। হ্যাঁ, আছে। কোন রকমের কল্যাণকে এখান থেকে অন্যত্র বদলি করতে পারেন না? আমি সব পারি, দিনকে রাত করার ক্ষমতা আমার আছে। সৎ লোককে আমি চোর সাজাতে পারি, আবার চোরকে তুলতে পারি সমাজের মাথায়। তা যদি পারেন আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর এই অভয় হরেন্দ্রটাকে কি করে এই বাড়ি থেকে তাড়ানো যায় সেই কথাটা একবার চিন্তা করে দেখুন। যত নষ্টের মূল হচ্ছে ওই শয়তানটা, বেটাকে আমি দু চোখে দেখতে পারি না। আপনি আসুন, ওই খেতে খেতে ব্যাপারটা দুজনে আলোচনা করবো। হ্যাঁ, তবেই চলো। দীপকে মিথ্যা মামলায় জড়িয়েছে শুয়োরের বাচ্চা সঞ্জয় সেন। আমি ওই হারামের বাচ্চা বিনোদকে চেপে ধরেছিলাম। সে বললো সঞ্জয় বাবু আমাকে যা শিখিয়ে দিয়েছে আমি তাই করেছি। সবই বুঝতে পারছি মাইকেল, কিন্তু পুলিশ যখন ধরেছে আমরা যাওয়া হবে। তবে সঞ্জয় বাবু